আইনি ভাবে ঠিক রাখার জন্য তারা এরকম শিয়ালের কোনটা আইনি ভাবে হয়েছে, মানে আপনি একটু আগে বলছিলেন না যে সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান অনুযায়ী এইসব কিছু টেকে না, যা চলছে সেটি জোর জবরদস্তি, সাংবিধানিক ভাবে শুধু না, লিগ্যালি, একেবারে লিগ্যালি, ওইটার মানে সেই লিগ্যালিটি রাখবার জন্যই তখন আপনি যেটি বলছেন শিয়ালের বুদ্ধি, এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগ্যালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার। ওটা কোনো লিগ্যালিটি ছিল না তো, ওটা শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনের ক্ষেত্রে করেছে, যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের, ওই জায়গাতে তারা কোনো হাত দিতে পারবে না তো, এটা তো অবৈধভাবে হয়েছে। পরবর্তী সময়ে এটা যে একটা অবৈধ কাজ হয়েছে, এটা আবার সাংবিধানিক ভাবে আবার আদালতই বলেছে। তাহলে আপনি যে কথাটা বলেছেন তারা আইনগতভাবে করেছে, এইটাও প্রমাণিত হয়েছে এটা আইনগতভাবে করেনি। এই কারণে আমি বলছি আইনগতভাবে হয়নি। থাকেন খুবই দুঃখের বিষয় হচ্ছে তখন সেই রকম ভাবে কথা বলেন। এখনকার আদালতের দিকে তাকান, আগের শেখ হাসিনার আদালতের দিকে তাকান, তখন আগের আদালতকে অবৈধ বলা হয়েছে বা আগের আদালতে এখন আমি তাকালাম। এবার আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হাফ প্যান্ট পরা দুটো ছেলে এসে বলছে যে প্রধান বিচারপতি চেঞ্জ করে দিতে হবে দুপুর 1টার মধ্যে? হয়েছে? শেখ হাসিনা করেছে এটা? আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে? না না, এরকমটা তো আপনাকে আবার বলছে আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাক টিপ দিলে দুধ বের হবে? এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। এই ধরনের একটা অবস্থার সাথে আপনি, এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না, মানে বিএনপির আমল নিয়ে হাজার সমালোচনা করা যায়, তাও তো এমন ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে। মানে আমি যদি যুক্তির খাতিরে ধরি, ফলে আপনি এইটার সাথে ওইটার কম্পেয়ার করতেই পারেন। আচ্ছা, করলাম না, মানে এই নাক টিপলে দুধ বের হবে এইরকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে। নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়ছেন, এবং কিছুটা ঘটনা আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন, এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন, হচ্ছে তো নিঝুম মজুমদার। আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয় আপনি কি করবেন? আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি শারমিন আপা পালিয়ে গেল, ব্যাপারটা কি খুবই শোভন দেখা যাবে? আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে পালানোটা অন্য জিনিস, পালানোটা এটা বলে না। নাম্বার ওয়ান, পালানো কি জিনিস? পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি অপরাধ করেছেন, আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি, আপনি দিয়ে দিলেন, তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি, তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না। মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয়, আপনি বা কিভাবে বলছেন এটি জঙ্গি হামলা? না, মানে এটা আপনি তো না, আপনি আদালতের উপরে যে সাথে আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকেই আপনি তাকিয়ে থাকবেন। আপনি তো সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না, এটা ডাল রান্না করা না, এটা ভাত রান্না করা না, যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন, বললেন আচ্ছা হয়েছে তো সমস্যা কি, ওটা এমন না। যেই জিনিস, এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন। মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড, এই জিনিসগুলো সামনে আসবে। আমরা শব্দ চয়নটা এমন ভাবে করবো যে ভবিষ্যতে আমাদের আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায়। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আইনি ভাবে আমি খুবই মাথা ঠান্ডা করে কথা বলছি, এই কারণে বলছি যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন। আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমার অন্তত পক্ষে মনে হয়। আইনের ওই যে সেখানে আবারও সেই ডি ফ্যাক্টো প্রসঙ্গটাতে চলে আসে যে আইনি ভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে, যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকম ভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরে সরকার আবার অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করবে। যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে, তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায়। এটা একটু বলবেন যে আসলে কোনো উপায় ছিল কিনা, মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা জনগণের যদি অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল? মানে জনগণ যদি রাষ্ট্র ক্ষমতাকে অন্য কাউকে বসাতে চায়, ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মতের অমিলটা হচ্ছে। আপনি ধরে নিয়েছেন
যে জনগণ অন্য কাউকে রাষ্ট্রক্ষমতায় বসাতে চায়। না না, সেটা ধরে নেই নাই। যদি চায়, আমি বলছি যে যদি চায় বা যদি জনগণ চাইতো 14, 18, 24, 14তে তো কোনো অপশনই ছিল না, 18তে কি হলো সেটি নিয়ে অনেক আলোচনা আছে, দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে, এমনকি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে। 24এও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন, মানে মানুষের হাতে অপশন কি ছিল? মানুষ চাইলে পারতো, কিভাবে পারতো ক্ষমতার পরিবর্তন? খুবই সোজা। আপনি ইলেকশনে আসেন, বিএনপি ইলেকশনে করবে, যে পদ্ধতিটা আছে অর্থাৎ যে সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার রোডম্যাপ দিয়েছে যে ওনারা করবেন, এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি শারমিন আপা, যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসতো এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসব, একটা জাতীয় সরকার গঠন করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি, খুবই দায়িত্ব নিয়ে সমাধান ছিল। আলোচনা করলেন তো 18 সালে। 18তে আপনি যদি জাম করতে চান তাহলে আমার এই কথা শেষ করতে পারবো না। আপনি একটু মনে রাখবেন যাতে আমি এসকেপ না করতে পারি, আমি 18তে আসবো। 2024 সালে এটার সমাধান ছিল যে আসতো, আসার পরে আপনারা দেখতেন ইলেকশনটা কেমন হয়। নির্বাচন কমিশন ছিল, এরপর আপনারা দেখতেন। 2018 সালের ইলেকশন হয়েছে, অনেকে বলছে রাতে ইলেকশন হয়েছে। আপনি দেখেছেন রাতে ইলেকশন হয়েছে? আপনাদের তো একজন সাংবাদিক বলেছেন, নবনীতা চৌধুরী, আমার মনে আছে, তিনি কোথাও দেখেননি, আমিও দেখিনি। আমি সে সময় ঢাকাতে ছিলাম, অ্যাটলিস্ট আমার এলাকাতে আমি 8টা কেন্দ্রে গেছি, কখনো দেখিনি তো স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জি, মানে হয়তো রাতে হয়ে গেছে বলেই দেখেননি। তাহলে তো আপনার এরকম ইলেকশন হলে যে কেউ বলতে পারে যেটা রাতে হয়ে গেছে, দুপুরে হয়ে গেছে, দাবি তো সবাই করতে পারে। যে কেউ, যেমন ট্রাম্পের ইলেকশনে গতবার 2020-এ দাবি করেছিল সুষ্ঠু হয়নি, সুষ্ঠু অসুষ্ঠু যে কেউ দাবি করতে পারে আপা, কিন্তু দাবি করলেই তো সেটা সত্যি হয়ে যায় না। মানে সুতরাং সুযোগ ছিল, আপনি ইলেকশনে আসেন, আসার পরে আপনি জিতলে মানুষ আপনাকে ভোট দেবে, শেষ, সিম্পল। এই যে আপনি বলছেন উপায়ের কথা, এটি তো উপায়। এই যে 18 কথা মনে করতে বলছিলেন, 18তে যা দেখলাম, যে 18তে যা হয়েছে, বিএনপি তো এসেছিল তখন, মানে সেই নির্বাচনে কি হলো? 7টি মাত্র আসন পেল। এটা কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়? কেন? এর আগে তো আওয়ামী লীগ মাত্র 30টা আসন পেয়েছে, এটা বিশ্বাসযোগ্য ছিল? 41% ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ 30টা আসন পায়, এটা বিশ্বাসযোগ্য ছিল? 30টা আসন। 2001 সালে আওয়ামী লীগ 41% ভোট পেয়েছে, বিএনপি ভোট পেয়েছে 42। আমি আমার ডাটাতে এদিক সেদিক ভুল হতে পারে, কিন্তু সব মানে খুবই কাছাকাছি, ইজ এ ফ্র্যাকশন। আপনার কি মনে হয় যে 1,23,00,000 ভোটার ছিল? এটা আপনার কাছে সত্যি মনে হয় যে এটা সত্যি হয়েছে, ঠিক ইলেকশন হয়েছে? না, আমাদের দেশের সবগুলো নির্বাচন নিয়ে অভিযোগ আছে, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, কারচুপিবিহীন কোনো নির্বাচন আমাদের দেশে হয় নাই। অতএব কোনো সেই কারচুপির শিকার হয়েছে আওয়ামী লীগ, কখনো বিএনপি। কিন্তু 18তে যেটা হলো, মাত্র 7টা আসন পেল বিএনপি। এটি কি করে, মানে এটি আসলে কি করে হয়? এবং তখন যেটি নির্বাচন, মাত্র 30টা আসন পেল বিএনপি, এটা কি করে হয়? মাত্র 30টা আসন পেয়েছে আওয়ামী লীগ, 30টা আসন, এটা হ্যাঁ আওয়ামী লীগ, এটা কি করে হয়? হ্যাঁ, সেটি বলতেই পারেন কি করে হয়, সেখানে কারচুপির বিষয় ছিল, আপনিও বলতেই পারেন। হ্যাঁ, মানে সেটি হতেই পারে, কারচুপি ছিল। এই কারচুপি যেটি আসলে মাত্র 7টা আসন পেয়েছে বিএনপির মতো একটা দল, এবং সে তখন আসলে অনেক কিছুই, আপনি বলছেন প্রমাণ, অনেক কিছুই অনেকে বলতে পারে প্রমাণ কোথায়। কিছু বিষয় তো অন্তত, সবকিছু যদি নাও আসে, কিছু বিষয় তো প্রমাণ হলোই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই প্রকাশিত ফলাফল, সেখানে কয়েকটি ক্ষেত্রে তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। 197টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, হাজারো কেন্দ্রে 95 থেকে 99% ভোট পড়েছে। বহু কেন্দ্রে বিএনপির প্রার্থী একটাও ভোট পায় নাই, এরকম ঘটনা একদম নির্বাচন কমিশন বলছে। এবং নির্বাচন কমিশনার তখন বলেছেন যে এটি অস্বাভাবিক ঘটনা, কোনো ব্যবস্থা তো কেউ নেয় নাই। বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে আপনি যে কথাটা বলছেন এটা আমিও শুনেছি। বাংলাদেশের ইলেকশনে এটা আমাকে স্বীকার করতে হবে যে আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন, বাংলাদেশ এরকম লাখ লাখ কেন্দ্রের ক্ষেত্রে চিন্তা করেন, অনেক কেন্দ্রে অনেক গোলযোগ হয়েছে, অনেক কেন্দ্রে এরকম অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটেছে। আমি একদম আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আপনি বিচ্ছিন্ন কিছু কেন্দ্রের ঘটনা দিয়ে পুরো ইলেকশন কি বিবেচনা করবেন, এটা আমার কাছে মনে হয় একটু ডিসপ্রপোর্শনেট আমার কাছে মনে হচ্ছে। কনসিডারিং আই এম কনফেসিং দিস হয়েছে, শুনেছি, যদিও আমি দেখিনি, আমি যেভাবে প্রমাণটা চাই, বাট আমি অনেক সময় তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি।
না না, আমি কিন্তু আপনার এই তথ্যটা আমি জানি, এখনো হয়েছে, আলাপ হয়েছে, সেই সব জায়গাগুলোতে তদন্ত কমিটি হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে আলাপ হয়েছে। আমি স্বীকার করি এগুলো সেটব্যাকস। একটা সরকারের সবকিছু ভালো থাকবে, নির্বাচন কমিশনের সবকিছু ভালো থাকবে তা তো না, কিন্তু এই কয়েকটা ঘটনা দিয়ে আপনি পুরো একটা দেশের নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারেন না আসলে, মানে ডিসপ্রপোর্শনেট প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা প্রশ্ন করব, বিদ্ধ করব, প্রশ্নের পর প্রশ্ন করব, সমালোচনা করব, একদম ভ্যালিড, কিন্তু আমার দ্বিমতও আছে। আমি অন্তত পক্ষে এটা নিতে রাজি না যে এইটার ফলে পুরো ইলেকশন খারিজ হয়ে গেছে। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। তো তাহলে মানে কেন আপনারা আসলে কি মনে করেন, কেন বিএনপি নির্বাচনে যেত না, মানে যাচ্ছিল না? বিএনপির যদি স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করতে পারে বা আস্থা রাখার মতো অবস্থা থাকে, তাহলে বিএনপি বা অন্যান্য এতগুলো রাজনৈতিক দল কেন গেল না নির্বাচন? বিএনপি কেন গেল না এইটা আসলে একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে বিএনপি। সত্যি কথা আমি যা বলতে পারবো সেটা হচ্ছে আমার অনুমান। নির্বাচনকে তারা মানে না, যেভাবে কারচুপি হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে থাকে। হ্যাঁ, মানে ওনারা তো এটা মনে করবেন, ওনারা মনে করেন যে যেহেতু দলীয় সরকারের অধীনে ইলেকশন হয়েছে, এখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, এখানে সরকার তার পক্ষেই ফলাফল আনার চেষ্টা করবে, এই ধরনের একটা ভাবনা তো থাকবেই। কিন্তু দেখেন আপা, ব্রিটেনে, মানে আমি মূলত যেই দেশে থাকি, ইংল্যান্ডে, আমেরিকাতে, আমি জানি আপনি কোথায় আছেন, কানাডা বা আমেরিকাতে, তো এইসব জায়গাগুলোতে কিন্তু ওই দলীয় সরকার থাকা অবস্থাতে ইলেকশন হয়। কোথাও না কোথাও একটা ন্যাশনাল কনসেনসাস আসতে হবে। আমরা আজীবন, আপনি খেয়াল করে দেখেন, একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয় আমরা কিন্তু এর আগেও দেখেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছে, তার সবচেয়ে বড় আর্গুমেন্ট কি ছিল কোর্টে আপনি জানেন? বড় আর্গুমেন্ট ছিল এই সরকারটা অগণতান্ত্রিক, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা যদি একদিনের জন্য হয় সেটাও অগণতান্ত্রিক। মানে আপনি যখন ত্রয়োদশ সংশোধনীটা একটু পড়ে দেখবেন এটাই হচ্ছে সবচাইতে বিগেস্ট আর্গুমেন্ট। তাহলে আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেনসাস, একসাথে আসতে হবে, বিশ্বাস এবং আস্থার জায়গায় আসতে হবে যে আমরা নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব, পৃথিবী উল্টে যাক ওইটা আলাদাভাবে অপারেট করবে। একদম, সেটি যদি সম্ভব হতো তাহলে তো দারুণ হতো, কিন্তু সেই ঐক্যমত তো হয়নি আমাদের। সেটি না হওয়ার আগেই এইভাবে করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যে নির্বাচনগুলো হলো, মানে যেটি প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগ আস্থা রাখতে পারে নাই বিএনপির উপরে, আওয়ামী লীগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে। আমার সাথে আপনার 50 বছরের শত্রুতা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কোথাও না কোথাও তো শুরু করতে হবে। শুরু করতেই গেলে যদি বলেন গত 49 বছর 363 দিন আপনি আমার সাথে এইটা করেছেন, তাহলে তো আমি আর 364 দিনে নিতে পারবো না কখনো। কোথাও না কোথাও শুরু করতে হবে। সো আমাদের মানে এই আলোচনা হওয়া উচিত। সেই শুরুটা আওয়ামী লীগ করতে রাজি ছিল না, বিএনপি কেন রাজি থাকলো? আওয়ামী লীগ ছিল বলেই তো ডাক দিয়েছে, আওয়ামী লীগ ছিল বলেই তো 2015 সালে বলেছে যে চলেন জাতীয় ঐক্য করি। আওয়ামী লীগ তো তৎকালীন সরকার মানে নাই, আওয়ামী লীগ বিরোধী দল ছিল। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো অফার করেছিল। হ্যাঁ করেছিলেন, কিন্তু শুনেন নাই। হ্যাঁ শুনেন নাই তো, তাহলে তিনি কি করবেন? তিনি শুনেন নাই। তিনি তো তার মৃত সন্তানকে দেখতে গেছিলেন একজন মা হিসেবে, ঘরেই ঢুকতে দেন নাই। সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে সেগুলো নিয়ে, সেগুলো তো আছে, কিন্তু আমি যে প্রশ্নটি করছি, যেই আস্থাটা মানে আওয়ামী লীগ বিএনপির উপর রাখতে পারে নাই, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যদি নির্বাচন করে সেই নির্বাচন কেমন হবে আস্থা রাখতে পারে নাই, মাগুরার নির্বাচনের একটা উদাহরণ ছিল। তাই শুধু না, গ্রেনেড মেরে কোনো একটা দলকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আর কোন দল দেখিয়েছে এই পর্যন্ত? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে, মারামারি, কাটাকাটি, বহুত কিছু হয়েছে, বোথ উই নো। আমাদের স্মৃতি যেটা বলে, আমি 80 দশকে বড় হয়েছি, 70s শেষ, আমি 80 দশকে বড় হয়েছি, 90টা দেখেছি পরিষ্কার ভাবে। ফলে আমি কিন্তু ভিভিড ইন মাই মাইন্ড, আমি কিন্তু জানি কি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু একটা কথা তো আপনাকে স্বীকার করতে হবে যে 2004 সালের 21শে অগাস্ট আমাদের জীবনে আর কখনো আসেনি। এরকম একটা ঘটনার পরে আওয়ামী লীগ আস্থা করেছে, উচিত ছিল আওয়ামী লীগের কখনো এটা বিশ্বাস না করা, করেছে তো। আপনি আওয়ামী লীগকে বরঞ্চ বিগ হ্যান্ড দিবেন, ক্রেডিট দিবেন। 2004 এর ঘটনার পরে আওয়ামী লীগ কোথায় আস্থা রাখলো? 2004 এর পরে 2015 সালে আওয়ামী লীগ বলেছে, তারপর তত্ত্বাবধায়ক সরকারের ব্লান্ডারের পরে আওয়ামী লীগ বলেছে 2015 সালে চলেন জাতীয় ঐক্য করি।
চলেন আমরা একসাথে একটা টেবিলে বসি, চলেন এটার একটা পরিপূর্ণ সমাধান করে ফেলি। প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই, সেটি আসলে হয়তো মানতে পারেননি। ওইটা কোনো আলোচনাই হয়নি। আপনি কিভাবে বললেন? উনি বলেছেন আলোচনা করার জন্য, তখন তো কোনো সিদ্ধান্ত হয়নি কে থাকবেন প্রধানমন্ত্রী। তখন উনি বলেছেন চলেন আলোচনা করি। আলোচনা না হওয়ার পরে আপনি এটা বলতে পারতেন। আলোচনা তো উনি বলেন করবেনই না, উনি তো বলেন আমি হরতালই বন্ধ করবো না। এবং এখনো পর্যন্ত সেই হরতাল চলছে। ওই হরতাল কিন্তু বন্ধের ঘটনা এখনো হয়নি। সেই সময় সেই আন্দোলনটি মানে সেই আলোচনাটা হলো না, এবং যেহেতু আলোচনা হলো না সেহেতু কি মানে আওয়ামী লীগ এই রাইটটা পেয়ে গেল যে এখন আমি একচ্ছত্রভাবে নির্বাচন করবো, তাতে কেউ আসুক বা না আসুক। যাক, আপনি অ্যাটলিস্ট এই প্রোগ্রামের এই পর্যায়ে এসে আপনি একটা জিনিস স্বীকার করলেন যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে, তাহলে আওয়ামী লীগ তার সমস্ত দায়িত্ব পালন করেছে। এবার তো বল বিএনপির কোর্টে ছিল, আমরা কি তার কোর্টে গিয়েও বল নিয়ে আসবো? মানে সব দায়িত্ব আমাদের। বাংলাদেশের ইতিহাসের জন্মের পর থেকে, বাংলাদেশের জন্মের পর থেকে রাজাকারদের বিচার করা, কর্নেল তারের বিচার করা, জিয়া রহমান হত্যার বিচার করা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা, 10টা অস্ত্র মামলার বিচার করা, গ্রেনেড হামলার বিচার করা, সমস্ত কিছুর দায়িত্ব আওয়ামী লীগের।